আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। সিসিএস এর মিটিং এর পর দিল্লি ব্লাস্ট নিয়ে গতকাল 3 সেনাধ্যক্ষ এবং সিডিএস এর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা বৈঠক হয়েছে। সে বৈঠকে রাজনাথ সিং এবং অজিত দোভাল, আমাদের যিনি এনএসএ, তারাও উপস্থিত ছিলেন। তো নরেন্দ্র মোদী যে কথাটা বলেছেন সেটা বলার আগে আমি গ্যাংস অফ ওয়াসিপুরের একটা ডায়ালগ শোনাব। মনোজ বাজপেয়ী ছিল নায়ক, গুন্ডা, রবিনহুড। তো বলছে मनोज वाजपेयी, हजरत हजरत हजरत, इस गांव को सूचित किया जाए, कल रात एक लड़की यहाँ से अपहरण हुआ है। अगर रात तक वो लड़की घर तक वापस ना आए तो कल इस गांव में इतना बम मारेंगे, सब धुआं 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 कर देंगे। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতা শুনে আমার মনোজ বাজপেয়ীর এই ডায়লগটা মনে পড়ে গেল। তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে ব্যক্তিরা বা কোনো সংগঠন বা কোনো দেশ যদি এর পেছনে জড়িত থাকে তাহলে তাদের কড়া শাস্তির আওতায় আনা হবে। আর তিনি তো বলতে পারেন না যে ধোঁয়া 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 কর দেঙ্গে, কিন্তু আক্ষরিক অর্থে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ধোঁয়া 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 হো জায়গা। আর ওনার একটা কিন্তু মানে রয়েছে, নিজের থেকে একটা নিয়ম করা আছে যে ভারতবর্ষের নাগরিক যদি মারা যায় কোনো সন্ত্রাসী হামলায়, তাহলে তার যে শ্রাদ্ধের কাজ তেরোয়া, তার আগেই শত্রুকে ফিনিশ করে যাও, যাতে যে মারা গেছে তার আত্মার শান্তি পাওয়া যাবে, তিনি শান্তি পান। ফলে হাতে খুব একটা সময় নেই। যদিও এখনো পর্যন্ত ভারতবর্ষ পাকিস্তান বা বাংলাদেশ কারুর নাম করেনি, কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশ নিজেরাই বুঝে গিয়েছে যে আমরা এর মধ্যে জড়িয়ে পড়ব এবং অ্যাক্ট অফ ওয়ারের মধ্যে পড়ে যাব। সুতরাং আমাদের অবস্থা খুব খারাপ হবে। পাকিস্তানের অবস্থা গত ভিডিওতে আমি বলেছি, দুপুরবেলার ভিডিওতে, প্রধানমন্ত্রী 250 ফিট বাংকারের নিচে চলে গিয়েছে। সেনাপ্রধান ফিল্ড মার্শাল জেনারেল আসিম মুনির, তিনি তো সংসদ 27 অ্যামেন্ডমেন্টের ফলে তিনি তো এখন হয়ে গেছেন সর্বাদেশের। তিনি এমন সর্বার, তিনিও 250 ফিট জিএইচকিউ যে রয়েছে, ওদের যে সেনা ঘাঁটি রয়েছে তার নিচে 250 ফিট নিচে তিনিও চলে গিয়েছেন। মারিয়াম বাংকার বলে একটা জায়গা আছে, সেটা আমি পরে ভাঙবো। মারিয়াম বাংকার কি, গত সিঁদুরের সময় মারিয়াম বাংকারে তিনি লুকিয়েছিলেন। এবারে আর মারিয়াম বাংকারে লুকিয়ে থাকলে তিনি বুঝেছেন যে আমার নিস্তার নেই, আমাকে মারবেই। কারণ ভারতবর্ষ বুঝে গেছে যে সাপের মাথা হচ্ছে গিয়ে এই সেনা নায়করা। সুতরাং যত সেনা নায়ক আছে পাকিস্তানে, সেই সেনা নায়কদের খতম করো। এই সেনা নায়করা এখন সব যে যার মতো সেফ জায়গা খুঁজছেন, কোথায় কোথায় যাওয়া যায়। এবং কয়েকজন সেনা নায়ক শোনা যাচ্ছে যাদের বিদেশে যাদের যোগাযোগ আছে এবং আছে, তারা পলাতক ঘোষণা হলো, তারা আর মরার জন্য রেডি নয়, সব প্রাইভেট জেট করে সমস্ত পালিয়ে গিয়েছে। তাদের ভাগরা ঘোষণা করা হবে, সেটা শাস্তি,
কিন্তু সে যদি এখন আমেরিকার, তার দ্বৈত পাসপোর্টের ব্যাপার আছে, সে যদি আমেরিকায় গিয়ে আর যদি পাকিস্তানে না পেরে, তাহলে পরে আর তার কোনো বিচার ফিচার কিছু হবে না। ফলে প্রাণ বাঁচানোর জন্য তারাও পালাচ্ছে। এইবার হয়েছে কি, গতকালকে ওই গুজরাটে যখন এই সমস্ত কাণ্ড হচ্ছে, আমাদের সব রৌদ্র ব্যাটালিয়ান যখন সমস্ত করছে, কি বলে, মহড়া টহরা দিচ্ছে, তখন 12টা আমাদের রাফাল ওখানে প্রথমে 6টা সনিক বুম ছাড়ে, বুম 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 বুম। সারা পাকিস্তান মনে করে এইবারেতে মিসাইল অ্যাটাক হয়ে গিয়েছে। ছুটোছুটি দৌড়ি লেগে যায়। এর 15 মিনিট বাদে আরো 6টা বুম 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 হওয়ার পরে তারপরেতে পাকিস্তান সেনাবাহিনী চারদিক দিয়ে সেনাবাহিনী জোগাড় করে সব সার্কিকের দিকে আর কাশ্মীরের দিকে রওনা করে দিয়েছে। ব্যাপক সেনাফেনা ট্যাঙ্ক নিয়ে আসছে। ওই ট্যাঙ্কের তো একটাও থাকবে না, অবশিষ্টাংশ কিছু থাকবে না, পাকিস্তানটাই অবশিষ্টাংশ কিছু থাকবে না। এবারে আসুন, ওটা হচ্ছে প্রচন্ড প্রহার, পাকিস্তানের দিকে ত্রিশূলের প্রচন্ড প্রহার। আর ত্রিশূলের পূর্বী প্রচন্ড প্রহারের ব্যাপারে একটুখানি আসি। এই পূর্বী প্রচন্ড প্রহারে এখন সমস্ত কাজকর্ম চলছে, খুব শিগগিরই কাজকর্ম চলছে, যে কোনো দিন যে কোনো সময়। কারণ নরেন্দ্র মোদী তার কথায় 3 বাহিনীর প্রধান এবং সিডিএস কে পূর্ণ দায়িত্ব দিয়ে দিয়েছেন, তোমরা যা করার করো, আমি এর মধ্যে আর কোনো মন্তব্য করতে যাব না, যেটা দেশের পক্ষে ভালো সেইটা করুন। এখন কি শোনা যাচ্ছে যে খলিলুর রহমান নাকি বিদেশে, নাকি কাতারে নাকি মিটিং ফিটিং করেছেন আমাদের রয়ের এর সঙ্গে। আমি এর কনফার্মেশন এখনো পর্যন্ত পাইনি। রয়ের সঙ্গে মিটিং এর কনফার্মেশনের কথা আমিও শুনেছি, কিন্তু কনফার্মেশন আমি পাইনি। এখন এটাও শোনা যাচ্ছে তিনি নাকি ভারতবর্ষে আসবেন। কূটনৈতিক পাসপোর্ট থাকলেই তিনি যে পাসপোর্টটা বগল দাবা করে নিয়ে যে কোনো দেশে চলে যেতে পারবেন তা তো নয়। এর তো একটা নিয়ম আছে। কূটনৈতিক পাসপোর্টে আপনাকে ভিসা নিতে হবে না, কিন্তু পাসপোর্টে একটা নো অবজেকশন স্ট্যাম্প আপনাকে লাগাতে হবে। অর্থাৎ খলিলুর রহমানকে ঢাকা হাই কমিশনে এসে পাসপোর্টটি জমা দিতে হবে। জমা দিলে ওখানে একটা স্ট্যাম্পিং হবে। স্ট্যাম্পিং হওয়ার পর উনি তখন উইদাউট ভিসা উনি তখন যেতে পারেন, যেহেতু কূটনৈতিক পাসপোর্ট। এখন আবার একটা কথা শুনছি, সেটা হচ্ছে লুৎফে সিদ্দিকী, তিনিও নাকি যাবেন। আচ্ছা, আপনাদের কি মনে হয় যে গতকালকে আমাদের ডেপুটি হাই কমিশন, যাকে তলব করা হয়েছিল বলছিলেন না, তলব করা হয়েছিল, সরি, তলব করা হয়েছিল, তাকে কড়া ভাষায় শোনানো হয়েছিল কথা। তাকে যদি কড়া ভাষাতেই শোনানো হয় কথা, তাহলে আবার ভারতের হাতে পায়ে ধরার জন্য এত কষ্টকর সব কাণ্ড কারখানা করছেন কেন? ভারতকে ধমক দিয়েই দিয়েছেন, তাহলে আর এসব করার কি দরকার? এখন জলে কুমির, ডাঙায় বাঘ। জলে তো কুমির কিলবিল করছে একেবারে, মানে আওয়ামী লীগ তো সমস্ত একেবারে পুরো দেখিয়ে দিয়েছে তাদের শক্তি। আবার রবিবার সোমবার যে কি কাণ্ড হবে, এই তো মানে একেবারে মানে জামা কাপড় ভিজে যাওয়ার জোর আমাদের ইউনূসের, হযরত ইউনূসের। তো হযরত ইউনূসকে একটাই কথা বলবো, হযরত ইউনূস, আপনি 13 দিনের আগে গদি ছেড়ে পালান, अदरवाइज इतना बोमा मारेंगे कि बांग्लादेश धुआं धुआं हो जाएगा। মোদি যেটা বলতে পারেননি সেটা আমি বলে দিলাম। এখন সেটা বোমা না মিসাইল, না ব্রহ্মোস, না পিনাকা, না আকাশতীর, অনেক কিছুই হতে পারে। আবার কামাকাজি ড্রোনও হতে পারে। তবে আপনি সেনা ভবনে
আর ওই এতে ক্যান্টনমেন্টে ঢুকে থাকুন বা যেখানেই ঢুকে থাকুন না কেন, আপনি কোথায় যাচ্ছেন কি করছেন সমস্ত খবর কিন্তু ভারতবর্ষের কাছে আছে। ফলে আপনি যদি মনে করেন যে আপনি পালিয়ে বাঁচবেন, আপনার পালানোর পথ কোনো দিকে নেই। আপনাকে বাংলাদেশেই থাকতে হবে। এবং ওই যে বলেছি, দড়িতে টান দিয়ে আপনি দেখে এসছেন না আপনার সাগরেদরা, ওইসব সাগরেদ আছে প্রফেসর সব দড়িতে টান দিয়ে দেখে এসছে শেখ হাসিনা ঠিক মতো ঝুলবেন কিনা। আসলে নিজেরা ঝুলবেন কিনা সেটা পরীক্ষা করেছেন, সেটা তখন বুঝতে পারেননি, কিন্তু আমি বুঝেছিলাম যে ওইখানে ওদেরই ঝুলতে হবে। আমি কিন্তু 6 মাস 8 মাস আগে থেকে আমি বলে যাচ্ছি ওইখানে ওদেরই ঝুলতে হবে। তো এখন এই খবরে খবরে সমস্ত ছয় লাভ চারদিকে, আপনারা শুধু ওয়েট করুন। আর এই যে 13 দিনের ব্যাপার যেটা আছে, অর্থাৎ 2 দিন কেটে গিয়েছে আর বাকি রইল 11 দিন। হয়তো হয়তো এবং সবকিছুই হয়তোর ওপর নির্ভর করছে, কারণ আমি তো সরকার না। তারপরে বলবেন মশাই আপনি তো বলেছিলেন 13 দিনের মধ্যে হয়ে যাবে, হলো না তো। অনেক কিছু নির্ভর করে, অনেক কিছু সরকারের নীতির ওপরে, সরকারের মানে নিজস্ব কিছু প্ল্যানিং এর ওপরে। এখন এই পাকিস্তান আর বাংলাদেশের অবস্থা কি? পাকিস্তানের পাশ থেকে আমেরিকা সরে গিয়েছে। আমেরিকার যে বিদেশমন্ত্রী, তার সঙ্গে আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের একটা কথা হয়েছে। তো সেখানে ওই সমুদ্র উপকূল টুপকূলের সন্ত্রাসবাদ এই সমস্ত নিয়ে কথাবার্তার পাশাপাশি একটা কথা হয়েছে যে পাকিস্তানের পাশে আমেরিকা নেই, কারণ এখন আমেরিকার নীতি বদলে গেছে, আমেরিকা এসবের মধ্যে থাকবে না। আর এইগুলো করেছে যেগুলো, সেগুলো পাকিস্তান নিজেরা ইচ্ছে করে করেছে তার সন্ত্রাসবাদীদের দিয়ে, সুতরাং তার দায় আমেরিকা নেবে না। ফলে তোমার মামলা তুমি বুঝে নাও। আর চীন একটা বিস্ফোরক, একটা পরশুদিনকে একটা দিয়ে দিয়েছে, বিবৃতি জারি করে দিয়েছে। চীন বলেছে এই যে একটা দুঃখজনক একটা ঘটনা ঘটেছে এই দিল্লির বুকে, এই সন্ত্রাসবাদী আগ্রাসন চীন কখনোই ভালো করে মেনে নিচ্ছে না। এই ব্যাপারে ভারতবর্ষের সঙ্গে চীন সমানভাবে দাঁড়িয়ে আছে এবং যে কোনো সাহায্যের জন্য চীন ভারতের জন্য প্রস্তুত আছে। ফলে আমেরিকা গেল পাকিস্তানের পাশ থেকে, চীন গেল পাকিস্তানের পাশ থেকে, ওদিকে রইল তুর্কি। তাহলে তুর্কির ব্যাপারটা কি করেছে? তুর্কিকে এই যে আমাদের আর্মেনিয়াকে দিয়ে আর গ্রিসকে দিয়ে এত অস্ত্র দিয়ে রেখে দিয়েছে ভারতবর্ষ, দামাদ্দাম এখন সমস্ত এরদোগানের দেশে পড়ছে। আর এরদোগান এখন পাগলের মতো ছুটে বেড়াচ্ছে, কোথায় ড্রোন মারবে আর কোথায় ড্রোন বেচবে। তাহলে হয়ে গেল কি, বাংলাদেশের পাশে না পাকিস্তানের পাশে না রইল আমেরিকা, না রইল চীন, না রইল টার্কি, কেউ নেই। আমি গতকাল বলেছি, ডক্টর ইউনূস, ইউ আর অ্যালোন। আপনি সম্পূর্ণ একা। আপনার একাকিত্ব আপনাকে গিলে খেতে আসছে। তারপর তো ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, হজরত ধোঁয়া তো হোগা। এখন আপনার ওপরে পড়বে কিনা সেটা এখন $1,000,000 কোশ্চেন। ওটা দেখা যাক সেটা কি হয়। জীবনকে যে দৃষ্টিভঙ্গিতে দেখা হবে, ফলাফল সেভাবেই আসে। এটা মনীষীদের কথা। ধর্মেও একটি কথা বলা হয়, নিরাশ হইও না, স্রষ্টার প্রতি বিশ্বাস রাখো, নিশ্চয়ই তিনি উত্তম ফয়সালাদাতা। আমি একজন ধর্মবিশ্বাসী মুসলিম হিসাবে অবশ্যই বিশ্বাস করি, আমার জন্য যা মঙ্গলজনক সেটা আমার স্রষ্টা পরম করুণাময় আল্লাহ সেটা নির্ধারণ করে রাখেন। তবে প্র্যাকটিসের জায়গা থেকে মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে
যে ক্ষমতা তৌফিক দেওয়া হয়েছে, সেই জায়গাটাও আমার চর্চার ভিতরে রাখা প্রয়োজন বলে আমি মনে করি। যেমন যে কোনো বিষয়কে দুইটি দৃষ্টিভঙ্গিতে দেখা যায়, একটা ইতিবাচক, একটা নেতিবাচক। নেতিবাচক দৃষ্টিতে দেখে নিজের সবশেষ এটা ভাবার ভিতরে আলাদা কোনো তৃপ্তি বা প্রাপ্তি থাকে না। অপরের সবকিছুকে নেতিবাচক দৃষ্টিতে দেখে তার কোনো ক্ষতি করা যায় না, বরং ইতিবাচক ধারণা ইতিবাচক প্রাপ্তি এনে দেয়। যেমন ইংরেজিতে একটা শব্দ আছে, হোপলেস এন্ড। হোপলেস এন্ড এটি নেতিবাচক ধারণা। আর এটাকে যদি আমি ইতিবাচক দৃষ্টিতে দেখতে চাই, এন্ডলেস হোপ। এন্ডলেস শব্দটা পূর্বের লাইনের শেষ প্রান্তে ছিল, আমি শুরুতে নিয়ে আসলাম। এন্ডলেস হোপ অর্থাৎ সীমাহীন প্রত্যাশা। আর প্রথমটাই ছিল হোপলেস এন্ড, মানে হতাশায় শেষ হয়ে যাওয়া। জীবনের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। যত বেশি দৃষ্টিভঙ্গি বদলানো যাবে, জীবন তত বদলে যাবে। আমাদের জীবন তো ক্ষণস্থায়ী। আমাদের পূর্বে যারা এসেছিলেন, বিভিন্নভাবে প্রতিষ্ঠিত, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, রাজনীতিতে, বিজ্ঞানে, সমাজসেবায় বিভিন্নভাবে যারা এসেছেন, কেউই স্থায়ীভাবে এখানে থাকেননি, চলে যেতে হয়েছে। আমরাই বা কতক্ষণ থাকব? সেজন্য বলি, দৃষ্টিভঙ্গি পাল্টান, জীবন বদলে যাবে। আমি নিজেও মনে করি, যারা আমার সমালোচনা করেন, সেই সমালোচনায় সাময়িকভাবে আমি কিছুটা মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হলেও বোঝার চেষ্টা করি, যিনি সমালোচনা করেছেন তিনি কোনো না কোনো কারণেই হয়তো আমার প্রতি অখুশি, হয়তো আমার কোনো ত্রুটি রয়েছে, সে কারণেই তো তিনি এটা করেন। আমি কতটা সতর্ক হতে পারি, কতটা নিজেকে শুধরে নিতে পারি, তার ভিতর থেকেই তো তার দৃষ্টিভঙ্গিও বদলাতে পারে, আমার চিন্তা চেতনা, আমার কর্মকাণ্ডেরও নেতিবাচক দিক বদলে যেতে পারে। অন্ধের মতো অপরের সমালোচনা করা, নিজের কোনো ত্রুটি নাই এই বিশ্বাসে নিজেকে দৃঢ়তার সঙ্গে ধরে রাখা, এর ভিতর থেকে কোনো সুখকর, মঙ্গলজনক কিছুই আসে বলে আমার মনে হয় না। সৃষ্টিকর্তা আমাদের সবার সহায় হন।